প্রথমেই কবিতা উৎসবে এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক মানি মিলের আখ্যান থেকে অংশ বিশেষ পাঠ। মানি মিলের আখ্যান বরাক উপত্যকার জনপদ গড়া তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস। মানি মিলের আখ্যান ইতিপূর্বে দৈনিক প্রান্তজ্যোতিতে 2 বছর অধিক সময় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। সেই সময় বুদ্ধ পাঠকের কাছে সমাদৃত হয়। পরবর্তীতে শিল্পের নতুন দিগন্ত প্রকাশনী 2021 ইংরেজিতে গ্রন্থিত আকারে প্রকাশিত করেছে। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের সূত্র দড়িয়ে দিতে অল্প কথায় কিছু কথা বলে নিচ্ছি। মানি মিলের আখ্যান মূলত কাছের রাজ্যের উত্থান পতনের নানান দ্বন্দ্ব সংঘার ভেতর দিয়ে উপস্থাপিত করা হয়েছে। উপন্যাসের প্রেক্ষিতে মানি মিলকে রূপান্তরিত করা হয়েছে সত্যি ঘটনার সঙ্গে কল্পনার রঙে রঞ্জিত করে টেনে এনে এক যন্ত্রণা, আবেগ, ভালোবাসা আর অভিমানের আয়নায় আঁকা হয়েছে। তাতে ইতিহাসের নীতি আর কিংবদন্তিকে উপন্যাসের নানাভাবে ব্যবহার করা হয়েছে। উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র এই অঞ্চলের প্রথম পুঁথিলেখক, নারীদের কথামৃতের লেখক কবি ভূপেনের বাচস্পতি। নারীদের কথামৃত থেকেই এই অঞ্চলের বাংলা সাহিত্য চর্চা শুরু হয়। মানি মিলের আখ্যান উপন্যাসের অনেক চরিত্র রয়েছে, তার মাঝে যেমন চন্দ্রপ্রভা দেবী রাজমাতা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ত্রিপুরা মহারাজা ঈশ্বরচন্দ্র মাণিক্য কাছারি রাজ্যের ভেতরে অন্তর্দ্বন্দ্বে এবং ঈর্ষায় কাছারি রাজ্যেরই কজন অমাত্য বিদ্রোহী লালজবা দলের সঙ্গে যুক্ত হয়ে কাছারি রাজ্যের পতন ঘটানোর তৎপর রয়েছে। সেই সময় দক্ষ প্রশাসক রাজমাতা চন্দ্রপ্রভা দেবী বিদ্যুৎ দমন ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য প্রতিটি রাজ্যের সঙ্গে সুসম্পর্ক গড়তে প্রয়াসী হন। সেই কাছারি রাজ্যের মৃদঙ্গবাদক ও কীর্তনিয়া শ্যামবাবু গুণ জাতিশ্বরীর সঙ্গে ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মাণিক্যের বিয়ের প্রস্তাব দেন। তারই সূত্র ধরে কাছারি রাজ্যের ত্রিপুরা মহারাজা তার মন্ত্রী অমাত্যবর্গ নিয়ে এসেছেন। তাদের সংস্কৃতিতে খবর করতে এবং রাজনৈতিক সুবিধাদের জন্য রাজা চন্দ্রপ্রভা দেবী ত্রিপুরা মহারাজা সমাজের জন্য সংগঠিত করছেন। তাদের দুদিন কাজের আগে থেকেছেন মাণিক্য রঞ্জনী মন্দিরে ত্রিপুরা মহারাজা দেবীর কাছে অনুরোধ দিয়েছেন। দেশের মন্দির নাদের সম্বন্ধে পাঠ ও মন্দিরে দিয়ে স্বাস্থ্য করে শুনেছেন। যাগযজ্ঞ অন্যান্য ক্রিয়াদি ত্রিপুরা থেকে আসলে ভুবনেশ্বর মন্দিরের পুরোহিত মনুর পাণ্ডে, গদাধর পাণ্ডে ও পুরোহিত ভুবনের সংস্কৃতি করেছেন। কাজী রাজ্যের কুলগুরু ও কজন ব্রাহ্মণ কবি কাজী রাজ্যের অনুষ্ঠান ক্রিয়াদিকে অসহযোগিতা করেছেন এবং সুরেশ্বর মানির সম্পর্ক নিয়ে অভিযোগ এনে পাশ্চাত্য অনুষ্ঠান করতে এক চক্রান্তের জালে রাজমাতাকে ফেলেছেন। কাজী রাজ্যের উত্থান পতনের ভেতর দিয়ে উপন্যাসটি এগিয়ে যাচ্ছে। নানা অলৌকিক ঘটনার সঙ্গে ইতিহাসে আশ্রিত চরিত্রের মেলবন্ধনে উপন্যাসকে উপস্থিত করা হয়েছে। কাছারি ডিমাসা রাজ্য মাইবং থেকে খাসপুর চলে আসে। তারপর নানান ঘটনার প্রেক্ষিতে এখানে কিভাবে রাজ্য শাসন করেছিল তার নানান বিস্তৃতি বিবরণ রয়েছে উপন্যাসে। তাহলে উপন্যাসটি এই অংশ পড়া যাক। এই অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে বিদ্রোহের কথা রয়েছে, লালজবার কথা রয়েছে। তাহলে পড়ে নিচ্ছি আজকের প্রসঙ্গ। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে করে বলেন, ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মাণিক্য আমাদের ব্যবহারে এবং সহৃদয়তায় অত্যন্ত খুশি ও প্রীতি লাভ করেছেন।
তিনি দৃঢ়ভাবে বলেছেন, আমাদের রাজ্যের লাল জবা বিদ্রোহী দলের দমনে সৈন্য এবং অর্থ দিয়েও তিনি সাহায্য সহযোগিতা করবেন। আমাদের বৈদেশিক নীতি তাই ফলপ্রসূ হয়েছে। তবে তার রাজ্যে দস্যু খচু দফা ও লচু দফার সন্ত্রাস দমনে তাকেও সহযোগিতা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন। আমি আমার বৈদেশিক মন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা ক্রমে তাকে আশ্বাস দিয়েছি, আমরা সর্বশক্তি দিয়ে খচু দফা ও লচু দফাকে ধরতে অবশ্যই সহায়তা করব। কারণ এই দস্যু ভ্রাতৃদ্বয় লুটপাট করে কাছাড় তথা আমাদের হেরেম্ব রাজ্যে আত্মগোপন করে থাকে। লালজবা দল নানাভাবে বিদ্রোহের জাল ছড়িয়ে দিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা মহারাজার সঙ্গে শান্তি স্থাপনের স্বার্থে এবং আমাদের প্রয়োজন আপনার সামনে ব্যক্ত করলাম। তখন কবি পুরোহিত ভূপেন্দ্র বাচস্পতি রাজমাতাকে বলেন, আপনারা দূরদৃষ্টি এবং বিদেশ নীতি কাছাড় রাজ্যের কল্যাণকামী, এই পদক্ষেপ সঠিক এবং যুগোপযোগী। এই পদক্ষেপ সঠিক এবং যুগোপযোগী। উপপ্রধানমন্ত্রী গোকুলেশ্বর চুপচাপ বসে আছেন, তার মুখেও কোনো কথা নেই। রাজমাতা সমস্ত কিছু লক্ষ্য করলেন। তার সন্দেহ আরো দৃঢ়মূল হল। প্রধান সেনাপতি বিপ্রধন্য বলল, একথা আমাদের সামনে না বললেই আপনি পারতেন, কারণ কাছাড়ি রাজ্যের পদাধিকার বলে আপনি সর্বময় কর্তৃ। হেমবর্ষ সুদর্প নারায়ণ বলেন, রাজমাতার পদক্ষেপ কখনো ভুল হয়নি। কুলগুরু উপস্থিত থাকলেও এই আলোচনায় অংশ নিলেন না। তিনি খুবই রাগে এবং এক ফাঁকে হঠাৎ করে বলেন, রাজমাতার রাজনৈতিক পদক্ষেপ সঠিক হল, সামাজিক পদক্ষেপের প্রতি আমাদের কিছু অভিযোগ রয়েছে। আমরা নিজেদের অপমানিত মনে করছি, কারণ ঈশ্বরচন্দ্র মানিক্যের কাছাড় সফরের সময় রাজমাতা আমাদের অমূলক সন্দেহে নজরবন্দি করে রেখেছিলেন। সেটা কি আমাদের দুঃখের কারণ নয়? রাজমাতা চন্দ্রবাদেবী বিরক্তি নিয়ে দাঁতে দাঁত দিয়ে শব্দকে ভাঙতে ভাঙতে বলেন, আপনারা মনে রাখবেন, আমি রাজ্য পরিচালনা করি, আমার গুপ্তচর বিভাগ আছে, প্রত্যেকের প্রতি আমার নজর আছে। কে কি রকম চলাচল করছে আমি সমস্ত কিছু জানি। আপনারা শাক দিয়ে মাছ ডাকতে যাবেন না। আপনারা যারা লালজবা দলের সঙ্গে যুক্ত থেকে বিদ্রোহের ইন্ধন যোগাচ্ছেন, তাদের নারী নক্ষত্র আমি বলে দিতে পারি। আপনার সাবধান করে দিচ্ছি, কখনো রাজ্যের ভেতর বিদ্রোহের গুঞ্জন ছড়াবেন না। রাজমাতা কিছুক্ষণ থামলে তারপর আবার কুলগুরুর দিকে তাকিয়ে বলেন, আপনার পূর্বপুরুষেরা আমাদের শাস্ত্রপাঠ ধর্মকর্ম ক্রিয়াদি করে এসেছেন, তাই আপনার কাছে আমরা ঋণী। তাই বলে রাজ্যে কোনো বিশৃঙ্খলা ছড়াবেন না। আপনার প্রশ্রয় আমি দেব না, কাউকে দেব না। তার কথা শেষ হতেই উপপ্রধানমন্ত্রী গোকুলেশ্বর রাজমাতার দিকে তাকিয়ে প্রায় চড়া স্বরে বলতে লাগলেন, রাজমাতা, আপনার রাজ্য শাসন নীতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু মনে রাখবেন, যেমনভাবে আপনি রাজ্য শাসন করেন ঠিক তেমনিভাবে সামাজিক শাসন করে যাচ্ছেন কুলগুরু। তার অনেক যজমান সমস্ত রাজ্যে রয়েছেন। এইভাবে সভা ডেকে নিয়ে অপমান করার কোনো অধিকার আছে কি? এবার রাজমাতা প্রায় গর্জে উঠলেন, কাকে কিভাবে বলতে হয় সে কথা তোমার কাছে শিখে নিতে হবে না। তোমার সমস্ত ষড়যন্ত্রের কথা আমি জানি। আজ থেকে আমি তোমাকে উপপ্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করলাম। প্রধান সেনাপতি বিপ্রধন্য, তুমি তাকে এক্ষুনি বন্দী করো। অনুতপ্ত হয়ে কথা বললে এবং কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে পরে দেখা যাবে। আবার গোকুলেশ্বর বলল, আমি অনুতপ্ত নই, আমি রাজমাতার কাছে ক্ষমাও চাইতে পারবো না, যা সত্যি তাই বলেছি। কুলগুরুর সভায় উপস্থিত গণ্যমান্য মন্ত্রী পরিষদ রাজমাতা এবং হেমবর্ষ সুদর্প নারায়ণ সভার উদ্দেশ্যে বলেন, আপনার সম্মানীয়, আপনাদের সামনে আমাদের কয়েকটি অভিযোগ ব্যক্ত করছি। আপনারা চিন্তা করুন। আমাদের পরম্পরা মতে ডিমাসারা হিড়িম্বার বংশধর। আমাদের রক্তে বীর গঠুৎকটের শৌর্য বীর্য প্রবাহিত রয়েছে। আমরা কখনো মাথা নোয়াতে জানি না। আমরা জানি মাথা উঁচু করে দাঁড়াতে।
এই কথাটি এই জন্য বললাম, রাজমাতা চন্দ্রপ্রভা দেবী ঈশ্বরচন্দ্র মানিক্যের সঙ্গে একটা আপুসে বিতের চুক্তি করেছেন। আমরা যারা ধর্মকর্ম করি, স্বাস্থ্যবিধির নিয়ম কানুন মানি, তাদের সম্পূর্ণ অজ্ঞাত রেখে এক তান্ত্রিক সাধু খপ্পরে পড়ে এই সব ক্রিয়া কাজও ত্রিপুরার সঙ্গে মেলবন্ধন করেছেন, তা সত্যি কি শুভপ্রদ? তখন প্রায় রেগে উঠে হেরাম্বস সুদেবনারায়ণ বললেন, আপনি কুলগুরু হলেও রাজনৈতিক নীতি নির্দেশিকার কোনো অধিকার নেই এবং এ ব্যাপারে কোনো অভিযোগ করতে পারেন না। আপনি কথা বন্ধ করে বসে পড়ুন। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী সুদেবের কথা সূত্র ধরে বললেন, রাজমাতা চন্দ্রপ্রভা দেবী সুদেবের কথা সূত্র ধরে বললেন, আপনাদের সতীত কজন ব্রাহ্মণের চলচল আমি জানি। আপনার সমস্ত কথাই বিদ্যুতের কথা সুরের প্রতিধ্বনি। কুলগুরু আবার বলেন, আমার কথা শেষ হয়নি। সুরেশ্বর মালিনী রঞ্জনী মন্দিরের পুরোহিত ভুবনেশ্বরের প্রশ্রয়ে বেচারি জীবনযাপন করছে, তা আমরা মেনে নিতে পারি না। এদের কাছের দণ্ডবিধি মতে প্রজাবৃন্দের সম্মুখে রাজমাতা বিচার করুন। অবশ্যই তান্ত্রিক সাধু ভুবনেশ্বর বাচস্পতিকে মন্দির থেকে তাড়াতে হবে, তার হাতে রঞ্জনী পূজা বন্ধ করতে হবে। এভাবে এক শ্বাসে অনেকগুলি অভিযোগ উত্থাপন করলেন সভায়। সঙ্গে সঙ্গে কজন ব্রাহ্মণ গুঞ্জন তুলল। একজন ব্রাহ্মণ পণ্ডিত প্রায় রেগে উঠে রাজমাতার উদ্দেশ্যে বলেন, কুলগুরুকে মন্দির এবং রণচণ্ডী মন্দিরে ভুবনেশ্বর বাচস্পতিকে প্রশ্রয় দেওয়ার জন্য রণচণ্ডী দেবীর কাছে পাপ সঞ্চয় করেছেন, তার জন্য অবশ্যই আপনারা অভিশপ্ত হবেন। কুলগুরুর সতীত উক্ত ব্রাহ্মণের কথার কিছু বিবৃত বোধ করলেন রাজমাতা চন্দ্রপ্রভা দেবী। সবাই গণ্যমান্য ব্যক্তিরা একে অন্যের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতে লাগলেন। বিদ্যুতের আরেকজন সঙ্গী ব্রাহ্মণ দাঁড়িয়ে সুর মিলে বলেন, কুলগুরু বংশ পরম্পরা কাছেদের পূজা পাঠ করছেন। জ্যোৎস্নার স্পর্শ দেখা যাচ্ছে। গদাইয়ের পিঠের বিষধর তীর থেকে রক্ত ঝরে পড়ছে। তার গোড়াটি তীরবিদ্ধ, তবু খুঁড়াতে খুঁড়াতে এগিয়ে যাচ্ছে লালজবা দলের মূল আস্তানার দিকে। সামনেই ভুবন পাহাড়ের গুহা। এখানে উদ্বেগ নিয়ে অপেক্ষা আছে নির্মলশঙ্কর। প্রসঙ্গসূত্র গুহা বিষয়ক বিস্তারিত তথ্য উপেন্দ্র কুমার গুহের কাছে ইতিবৃত্ত প্রথম ও দ্বিতীয় সংস্করণের পৃষ্ঠা 10। এই কথাটি লেখা আছে যে ভুবন পাহাড়ের গর্ভে সুদূর বিস্তৃত একটি সুড়ঙ্গ পথ আছে, হ্রদ নামে অবহিত। এই হ্রদ বা সুড়ঙ্গ কি উদ্দেশ্যে, কাদের দ্বারা কখন খনন করা হয়েছিল, কিংবা তা স্বাভাবিক সুড়ঙ্গ ছিল এবং পরে বর্তমানে অবস্থায় পরিণত হয়েছে, তা নির্ণয় করা কঠিন। নিম্নসঙ্গের বাধা দেয়নি সুবিনয়কে রাজবাড়িতে যেতে। দক্ষ সেনাপতি বিপ্রদন্ন এই সুযোগ ছেড়ে দেয়নি। নিম্নশঙ্করের ভাবনা তাহলে সত্য হলো। দূর থেকে পাহাড়ের উপর দাঁড়িয়ে জ্যোৎস্না স্পর্শ দেখতে পাচ্ছে বিপ্রধনের তীরে সুবিনয়ের ঘোড়াটি বিদ্ধ। ক্ষতবিক্ষত দেহ নিয়ে গোদাই ছুটে আসছে তাদের মূল আস্থানের দিকে। এখানে থাকা নিম্নসঙ্গের জন্য নিরাপদ নয়। তৎক্ষণাৎ কি করতে হবে কিছুই সে ভাবতে পারছে না। দূর থেকে দেখতে পাচ্ছে গদাই সুবিনয় বিপ্রধনের হাতে ধরা পড়বে, কারণ গদাই তীরবদ্ধ আর সুবিনয়ের ঘোড়াও অসুস্থ। সময় থাকতে তাই চূড়াগুপ্ত পথে এখান থেকে সরে যাওয়াই উচিত। এইভাবে দ্রাবদাও শব্দ করে সাংকেতিক শব্দে সবাইকে সতর্ক করে সরে পড়ল মৃন্ময়শঙ্কর। নাগাবাতি দিয়ে 5 বার হাতটা উপরে তুলে তার সতীর্থ বিদ্রোহী লালজবা দলের সবাইকে পুনর্বার সচেতন করল সে। কাছে রাজের সেনাপতি বিপ্রধন্য এতদিন পর সফলতার মুখ দেখছে। হঠাৎ করে মুখ থুবড়ে পড়েছে সুবিনয়ের ঘোড়াটি। গদাই আহত, তার ঘোড়াটির মুখ থেকে লালা বের হয়ে 2-1 কেঁপে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সুবিনয়ের চোখ দিয়ে অজান্তে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনেক সুখ দুঃখের সাথী ছিল তার লাল কালো ডুরে কাটা সাহসী ঘোড়াটি। সে আদর করে ডাক্তার শম্ভু। শম্ভু মারা পড়েছে। চারদিক ঘিরে আছে কাছে রাজ্য সৈন্য। বিপ্রধন্য বন্দি করছে সুবিনয় ও গদাইকে। গদাইয়ের পিঠ থেকে রক্ত ঝরছে। ব্যথায় গঙ্গাছে গদাই। বিপ্রধন্য বলল, সুবিনয় ও গদাই রাজসাক্ষী হয়ে যাও তোমরা।
তোমাদের সমস্ত দোষ ক্ষমার চোখে দেখা হবে। সুবিনয় গর্জে উঠল, কখনো না, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ঘৃণা করব কাছাড় রাজ্যের নৃপতি ও রাজমাতাকে। আপনারা এখন যা কিছু করতে পারেন, এই বলে হাত বাড়িয়ে দিল। বিপ্রদন্ন আর কথা না বাড়িয়ে যুগলের হাত বেঁধে নিয়ে আসতে তার সৈন্যদের নির্দেশ দিয়েছে। গদাই বিস্তীরের জন্য গঙ্গাচ্ছে। সেনাপতি বিপ্রদন্ন গদাইকে রাজবৈদ্যের কাছে নিয়ে আসার জন্য তার কর্মচারীদের বলল, গদাই বেঁচে থাকা আমাদের জন্য খুব প্রয়োজন। লালজবা দলের সমস্ত খবর তার কাছ থেকে আমাদের জোগাড় করতে হবে। অবশেষে তাকে লোভ প্রলোভনে নানা ছলনার রাশাই করতে হবে। সুবিনয়ের যেভাবে জেদ, প্রতিহিংসা আর ঈশ্বর আগুনে পুড়ছে, তাকে আর গাঁঠানো উচিত নয়। তাকে চিলকুটিতে বন্দি করে রাখো তোমরা। তাকে চিলকুটি বন্দি করে রাখো তোমরা। সুবিনয় বন্দি অবস্থায় গর্জে উঠল, আমিও গদাই ধরা পড়লেও মনে রেখো, বিপ্রদন্ন আমরা সবাই ধরা পড়িনি। তোমাদের বিপদ কেটে যায়নি। লালজবা দলের দুর্ধর্ষ বিদ্রোহী নেতা মৃন্ময় শঙ্কর এখনো বেঁচে রয়েছে। তার টিকিট নাগাল পাবে না তোমরা। এই বলে কৌতুকে উচ্ছ্বাস হাসতে লাগলো। এই হাসি ভয়ঙ্কর হাসি, হয়তো পরাজয়ের হাসি। আমাদের সতীর্থ সহযোগী সন্ত্রাস সৃষ্টিকের দস্যু কচুদোভা ও লচুদোভা, যাদের এখন ধরতে তোমরা পারোনি, আর কোনোদিনও পারবে না। মিথ্যে মরিচিকার স্বপ্ন অচিরেই ধ্বংসে বালুস্তূপে মিলে যাবে। এই প্রসঙ্গসূত্র ত্রিপুরার রাজমালার দস্যু কচুদোভা লচুদোভার প্রসঙ্গ পাওয়া যায়। এই বিষয় নিয়ে সেই সময় কবি রামগঙ্গা শর্মা কৃষ্ণমালা কাব্য লিখেছেন। সেই কাব্যে তিনি দস্যু কুকিরের বর্ণনা এইভাবে কবিতায় দিয়েছেন। কোটিতে বসন নাই দিগম্বর বেশ, সকল মস্তক জুড়ি আছে মুক্ত কেশ, গবাইয়ের চর্ম নির্মিত দীর্ঘ ডাল, পৃষ্ঠে দুলে করতে কুকিরা তরোয়াল, লুহার টুপোর মাথে রাগি বস্ত্র গায়, তীক্ষ্ণ ধরে শেল হাতে রণে আগুয়ায়, তীর কুশে বড়া আছে বিষে মাকা তীর, হাতে দিব্য ধনুর রণে নির্ভয় শরীর। ত্রিপুরা রাজমাতা ডক্টর রঞ্জিত চন্দ্র ভট্টাচার্যের গ্রন্থের 48 পৃষ্ঠায় উল্লেখ আছে। সুবিনয় আবার হাসতে লাগলো। তাছাড়া মনে রেখো, বিপ্রধন্য আমাদের লালজবা দলের শত শত অনুচররা কাছাড় রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে আছে। তোমাদের কুলগুরুও আমাদের সঙ্গে রয়েছেন। প্রধান সেনাপতি বিপ্রধনের প্রতি কৌতুক করে একটু হেসে আবার বলল সুবিনয়, তোমার শ্বশুর মশাই, যিনি ছিলেন কাছাড় রাজ্যের উপপ্রধানমন্ত্রী, সেই গোকুলেশ্বর কাছাড়িও আমাদের দলে। তাকে তোমরা বন্দি করেছ। তোমার লজ্জা থাকা উচিত ছিল। তোমার শ্বশুর মশাইকে বন্দি করে তুমি বাহবা কুড়িয়েছ। ছি! রাজ্যের বালকপুত্র হিরম্বর সুদর্প নারায়ণের কে সামনে রেখে রাজমাতা চন্দ্রবা দেবী শাসন চালান, আর তার তোমরা দাস অনুদাস। এই পর্ব অত্যন্ত রহস্যময়। আগামী পর্ব আরও বেশি রহস্যময়, জটিল। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন। আমাদের প্রতি অনুষ্ঠান আমরা যত্ন নিয়ে করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবেই। আগামী পর্ব আপনারা দেখবেন। মালিমুল্লাহ খান গ্রন্থটি আমাদের হাতে নেই, অনেকে গ্রন্থ চেয়েছেন। আপনারা যারা গবেষক, এই পর্ব থেকে আপনারা তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।